বিগত দিনও আমি চট্টগ্রামের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। ভালোভাবে 1966 সাল থেকে 1920 সাল আজকে দিন ক্ষমতার বশবর্তী হই। অনেক প্রলোভন এসেছিল সেই সময় যারা বলে, কিন্তু কোন প্রলোভনে আমার নীতি এবং আদর্শ থেকে আমাকে তাই আজকে দীর্ঘ রাজনৈতিক জীবনে আমার একটা স্বপ্ন ছিল, আমার একটা আকাঙ্ক্ষা ছিল। সেটা ছিল আমি সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি। যদি বৃহত্তর কোনো পরিবেশে যদি কাজ করার সুযোগ হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সে সুযোগ দেন, তাহলে আমি শতভাগ চেষ্টা করব এদেশে, বিশেষ করে এই চট্টগ্রামের বাসীর জন্য আমি আমার জীবনের অভিজ্ঞতা, সঞ্চিত অভিজ্ঞতাকে আমি কাজে লাগাবো। হয়তো জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সদ্য নেত্রী বিশ্বনেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমার দীর্ঘ রাজনৈতিক জীবন, আমি যে আন্দোলন সংগ্রাম এবং লোভের বশবর্তী না হয়ে নিরলসভাবে কাজ করে গিয়েছি। আমাকে আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছেন চট্টগ্রামের মেয়র হিসেবে। আমার প্রতীক দিয়েছেন প্রথম চট্টগ্রামের একজন মেয়রকে নৌকা প্রতীক, এবং শতভাগ আস্থা রেখে, বিশ্বাস রেখে আমাকে উনি মনোনয়ন দিয়েছেন। এবং চট্টগ্রামের জনগণ আমার উপর আস্থা ছিল, আমার উপর বিশ্বাস ছিল। কারণ জনগণও জানে, এলাকাবাসীও জানে আমি কোনো সময় আদর্শচ্যুত নীতিচ্যুত হইনি, অনৈতিকভাবে কোনো কাজে জড়িত হইনি। তাই তারা গতকাল যে নির্বাচন হয়েছে 27 জানুয়ারি, এই নির্বাচনে মেয়র হিসেবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাই ইনশাআল্লাহ আজকে আমি মেয়র নির্বাচিত হয়েছি, বেসরকারি ফলাফল ঘোষিত হয়েছে। আমি নগরবাসীকে কথা দিতে পারি, আমি যে অঙ্গীকারগুলো করেছিলাম আমি সেগুলো বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করব, প্রচেষ্টা চালিয়ে যাব এবং আমার সমস্ত অভিজ্ঞতাটা আমি কাজে লাগাবো। আজকে আমি একটা জিনিস সাংবাদিক বন্ধুদের সামনে, মিডিয়ার বন্ধুদের সামনে আমি স্পষ্ট করতে চাই, অতীতেও আমি কোনো সময় কারো মুখাপেক্ষী হইনি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব ভবিষ্যতে যাতে আমাকে কারো মুখাপেক্ষী না করে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এবং আমি এটা কথা দিতে পারি, কোনো অন্যায় অনৈতিক কাজে আমি আমার ক্ষমতাকে আমি ব্যবহার করব। সাধারণ মানুষের কল্যাণের জন্য যা যা কিছু করা দরকার আমি সেটাই করে যাব। কোনো প্রভাব, কোনো প্রতিপত্তি, কোনো লোভ, কোনো লালসা আমাকে অতীতে যেমন আমার আদর্শ এবং নীতি থেকে বিচ্যুত করতে পারেনি, ভবিষ্যতে ক্ষমতা মেয়রের চেয়ারে বসার পরও আমাকে সেই থেকে 1 ইঞ্চিও কেউ বিচ্যুত করতে পারে। কারণ আমার কোনো ব্যক্তিগত লোভ লালসা নেই, আমার কোনো অর্থবিত্তের প্রতি লোভ লালসা নেই। আমি এটা পরিষ্কার আগেও বলেছি, এখনো বলছি। আমি আগেও বলেছি, অতীতেও আমার কোনো লোভ লালসা ছিল না অর্থবিত্তের কাছে। আমি একমাত্র বুকে সাহস নিয়ে বলছি, চট্টগ্রামের এমন কোন ব্যক্তি নাই যিনি বলতে হবে রেজাউল করিম চৌধুরী অন্যায়ভাবে অর্থ উপার্জন করেছে, অনৈতিকভাবে কোনো কাজ করেছে, অবৈধ কোনো কাজে জড়িত হয়েছে, কারো উপর নির্যাতন করেছে, কারো উপর জুলুম করেছে, কারো উপর অত্যাচার করেছে, এমন কোনো কাজ নেই। আমি নীতি বিশুদ্ধি দিয়ে কোনো কাজ করি, আমি নিজস্ব সক্রিয়তা নিয়ে রাজনীতি করেছি এবং ভবিষ্যতেও আমার সেই সক্রিয়তা নিয়ে আমি রাজনীতি করে যাবো।
যতদিন আমি বেঁচে থাকি। কারণ আমার একটা স্বপ্ন ছিল, রাজনীতি করতে গিয়ে প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, স্বপ্ন না থাকলে কেউ এগোতে পারে না। আমারও একটা স্বপ্ন ছিল এদেশের মানুষের জন্য কাজ করা, মানুষের সাথে নিজেকে মিলিয়ে দেওয়া। জননেত্রী শেখ হাসিনা আমাকে সেই সুযোগ দিয়েছে, তাই আজকে আমি জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাকে মহান দায়িত্ব দিয়েছে এবং এই মহান দায়িত্ব আমি যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি পালন করতে পারি। কারণ আমি তো আগেই বলেছি, কোনো লোভ লালসা আমাকে আমার নিজেকে বিচ্যুত করতে পারে। আমার পারিবারিক যতটুকু আছে অতটুকু নিয়ে আমি সন্তুষ্ট। আমার পরিবার সম্বন্ধে যারা জানেন তারা অবশ্যই জানেন। তাই আমি যে অঙ্গীকারগুলো করছি, এই চট্টগ্রামকে আমি সাজাতে চাই। আমি এককভাবে অনেক ভুল ত্রুটি থেকে যায়। আমি বারবার বলেছি, আমি প্রত্যেকে চট্টগ্রামে অনেক জ্ঞানী গুণী মানুষ আছে, সাংবাদিক বুদ্ধিজীবী আছে, সাহিত্যিক আছে, ডাক্তার আছে, প্রকৌশলী আছে, বিশেষজ্ঞ আছে, অনেক জ্ঞানী গুণী পরিকল্পনাবিদ আছে। আমি সবাইকে সাথে নিয়ে, সকল শ্রেণী পেশার মানুষকে আমি সাথে নিয়ে, তাদের পরামর্শ নিয়ে, যেই পরামর্শ প্রযোজ্য হবে, যেই পরামর্শ টেকসই উন্নয়নের জন্য বাস্তবসম্মত হবে, সেই পরামর্শকে গ্রহণ করে বিশেষজ্ঞ দিয়ে পর্যালোচনা করে পরীক্ষা নিরীক্ষা করে যেটা উপযোগী হবে সেটাকে গ্রহণ করে আমি এই চট্টগ্রামকে পরিকল্পিতভাবে সাজাতে। এবং আমি এটাও একটা কথা দিতে পারি, বিভিন্ন এলাকায় অনেক সমস্যা আছে। আমি এই প্রত্যেকটা ওয়ার্ডে, ধরেন একটা ওয়ার্ড, সে ওয়ার্ড একটা মহল্লা, বিশেষ করে ওয়ার্ডের কথাই ধরে, ওয়ার্ডে অনেক জ্ঞানী গুণী লোক বাস করে। একজন সামান্য রিক্সা শ্রমিকেরও মেধা আছে, বুদ্ধি আছে, হয়তো তার আর্থিক সামর্থ্যের জন্য সে কত উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তার সে বুদ্ধিও অনেক সময় ভালো কাজে। আমি এলাকার সব মানুষকে রাখবো, মহল্লা সরকার থেকে আরম্ভ করে এলাকার যারা গণ্যমান্য লোক, শিক্ষিত লোক, সকল শ্রেণী পেশার লোক, তাদেরকে নিয়ে কাউন্সিলরদের মাধ্যমে আপনার এলাকার সমস্যা, এই সমস্যাগুলো তারাই চিহ্নিত করতে পারে। কারণ বাইরে থেকে এসে পরিপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করা সম্ভব হয় না। তাই এরাই আমাদের সমস্যাগুলো চিহ্নিত করবে, তারপর বলবো এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, তাদের থেকেই পরামর্শ বের হয়ে আসবে এবং যে পরামর্শ গ্রহণযোগ্য হবে এবং যে পরামর্শ ওই এলাকায় উন্নয়নের জন্য পরিকল্পিতভাবে ওই এলাকায় গড়ে তোলার জন্য প্রযোজ্য হবে, সেটাই গ্রহণ করে সেটাকে বাস্তবায়ন করে। তখন কেউ আর এককভাবে মেয়রকে তো তখন আমি বলবো আপনাদের সবার পরামর্শ করেই তো এই সিদ্ধান্ত নেওয়া হয়। এখন মেয়রকে দোষ দেওয়ার মতো কোন অবকাশ আছে? সফলতা আসলে সকলের। আর একটা কথা বলি, সবার সাথে পরামর্শ করে কোনো কাজ করলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কমই থাকে। এককভাবে যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। একটা বিল্ডিং করতে গেলে যেমন সিভিল ইঞ্জিনিয়ার দরকার হয়, আর্কিটেক্টের দরকার হয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দরকার হয়, একজন যদি সবকিছু হয়ে যায় তাহলে সেখানে ভুল থাকে। তাই এলাকার উন্নয়ন হলে, এলাকা যদি পরিকল্পিতভাবে ওয়ার্ডগুলো যদি গড়ে উঠে, সমগ্র চট্টগ্রাম এই সমস্ত ওয়ার্ড নিয়েই তো চট্টগ্রাম শহরে পরিকল্পিতভাবে গড়ে উঠে। আর একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে চট্টগ্রাম অনেক দিক দিয়ে আজকে পিছিয়ে গিয়েছে। যেমন আজকে বিনোদনের জন্য আমাদের ছেলেদের, আমাদের শিশুদের আজকে অনেক অভাব পরিলক্ষিত হচ্ছে। তারা স্কুলে যায়, দুপুরে এসে আবার খেয়ে দিয়ে ঘুমায়, বিকেলে টিচার আছে, খেলাধুলার কোনো স্থান নেই, মোবাইল নিয়ে তারা বসে আছে। তাই আমি চিন্তা করেছি প্রত্যেকটা ওয়ার্ডে যদিও খেলার মাঠ করা সম্ভব, হয়তো যেখানে সরকারি অনেক জায়গা আছে
চেষ্টা করব সেখানে ছোট হোক বড় হোক, যদি খেলার মাঠ তৈরি করে দেওয়া যায় আমাদের শিশুরা গিয়ে সেখানে খেলতে পারবে, বিনোদন করতে পারবে। আরেকটা জিনিস, আমাদের আজকে কিশোর গ্যাংয়ের কথা বলা হয়, আজকে আমাদের ছোট সমস্যা মাদকাসক্ত কেন হচ্ছে? তারা আসলে উপযুক্ত কোনো পরিবেশ পাচ্ছে না। যদি সংস্কৃতির চর্চার দিকে তাদেরকে প্রভাবিত করতে পারি তাহলে অনেকাংশে সেটা আমরা মনে হয় আমাদের যুবকদেরকে সেটা থেকে সরিয়ে আনতে পারে। তাই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় যতটুকু পারা যায় সাংস্কৃতিক কমপ্লেক্স গড়ে তোলার একটা চিন্তা ভাবনা আমার আছে, যেখানে আমাদের তরুণরা গিয়ে, আমাদের যুবকরা গিয়ে, সেখানে আমাদের কিশোররা গিয়ে সাংস্কৃতিক চর্চা করবে, মুক্ত মঞ্চ করার চেষ্টা করব। সেখানে গিয়ে তারা তাদের সৃজনশীল প্রতিভা বিকাশ ঘটাবে, তাদের মননশীল চিন্তা চেতনার প্রকাশ ঘটাবে। তাহলে আমাদের ছেলেরা আজকে যে বিপদে যাচ্ছে সেটা থেকে আমরা অনেকটা পরিত্রাণ। আরেকটা জিনিস যেটা পরিবর্তিত হচ্ছে চট্টগ্রামে, যেটা আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করি এবং আজকের দিন পর্যন্ত আমি যেটার বিরুদ্ধে প্রতিবাদ করছি এবং বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করছি, একটা হচ্ছে সন্ত্রাস। আমি নিজেও সন্ত্রাস মানি না, আমি নিজেও সন্ত্রাসীর প্রশ্রয় দিই না। সেজন্য সাধারণ মানুষ যেখানে না খেয়েই থাকতে, ওরা শান্তিতে থাকতে চায়, একবেলা না খেলেও শান্তিতে থাকতে চায়। তাই সন্ত্রাস এবং মাদকের ব্যাপারে আমি কিন্তু কঠোর অবস্থানে যাব। আমি সকল সংস্থাকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা যারা সমস্ত কর্তৃপক্ষ আছে তাদের সাথে বসবো, বসে একটা জিনিস আমাদের বলবো, এই চট্টগ্রামে অন্ততপক্ষে মানুষ নিরাপদে থাকতে চায়, নিরাপদ শান্তিতে থাকতে চায়। এই সন্ত্রাসকে নির্মূল করতে হবে, এই মাদককে নির্মূল করতে হবে। আমাদের যুব সমাজ আজকে মানুষের মাদকাসক্ত, যে পরিবারের যুবক আজকে মাদকাসক্ত হয়েছে সে ভুক্তভোগী পরিবারেই জানে মাদকের প্রভাব, মাদকের এই সবল কত যে ভয়ঙ্কর পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা দেখেছেন ছেলে অথবা মেয়ে পিতামাতাকে হত্যা করেছে একমাত্র মাদকাসক্ত এই কারণে। তাই মাদক আসক্ত বা মাদক ব্যবসায়ী গ্রামে গ্রামে আজকে ইয়াবার ব্যবসা বসে, আজকে নেশা বিক্রি হয়। আজকে আমি বলবো, আমি কাউন্সিলরদেরকে নিয়ে আমি ঘোষণা দেবো, এলাকার মানুষকে একসাথে আনবো, 95 জন ভালো লোক, এদেরকে একখানে এনে বলবো আপনাদের এতদিন কি ভয় ছিল মাদকের বিরুদ্ধে কথা বলা, কারণ অনেক প্রভাবশালী ব্যক্তি এদেরকে পিছন থেকে পেট্রোলাইজ করে, সেই ব্যাপারে কিন্তু আমি কঠোর অবস্থা, যতই প্রভাবশালী হোক না কেন। কারণ আমার একটা জিনিস সেটা হচ্ছে, আমি তো আগেই একটু বন্ধ করতে হবে, ওইটা বন্ধ করো। এটা কে দিছে? আচ্ছা কথা বলো, লাইভে আছে তো, ঠিক আছে। আমি তো আগেই বলেছি এই মাদকাসক্ত এখানে আমাদের বেশিরভাগ লোক আজকে নেতৃত্ব করে, সবাই ভয় করে এই 5 জনের বিরুদ্ধে কথা বলার। এরাও বড় শক্তিশালী। আমি বলবো আপনারা ভয় পেয়েন না, সকালে ইউনাইটেড হন, আপনাদের পিছনে আপনাদের নির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী আছে, যে কোনো কিছু মোকাবেলা আমি করব। তবু আমি এলাকাকে সন্ত্রাস এবং মাদক মুক্ত করব। যদিও শতভাগ নির্মূল করা সম্ভব হবে না, এটা বলতে পারি অন্তত পক্ষে 80% নির্মূল করা, 90% নির্মূল করা সম্ভব হবে বলে আমি মনে করি, যদি আমি সকলকে নিয়ে কাজ করি। তাই বলতে চাই, আজকে চট্টগ্রামে অনেক সমস্যা আছে, জলবদ্ধতার সমস্যা আছে, আপনার চিকিৎসার সমস্যা, চিকিৎসা সেবা এই করোনাকালীন সময়ে সূচনা লক্ষ্য আপনারা দেখেছেন চট্টগ্রামের মানুষ কত অসহায় হয়ে পড়েছিল, ডাক্তারের চেম্বার বন্ধ ছিল, ডাক্তার পায়নি, অনেক করোনা আক্রান্ত না হয়েও অনেকে মৃত্যুবরণ করেছে। আমাদের অনেক বন্ধু বান্ধবকে আমরা হারিয়েছি, রাজনৈতিক সহকর্মীকে আমরা হারিয়েছি, অথচ করোনা আক্রান্ত হয়ে শুধু ডাক্তারের অভাব, ক্লিনিকে ভর্তি হতে পারে, আপনার ঔষধ পায় না, সেবা পায় না। তাই আমি নিজেও তো আইসোলেশন সেন্টার করেছি, চিকিৎসা সেবা দিয়েছি বিভিন্ন ওয়ার্ডে। আমি একটা কথা আমি তখন উপলব্ধি করেছি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে নির্বাচিত করেছে। আমি 41টা ওয়ার্ডে
সাধারণ মানুষ যাতে বিনামূল্যে চিকিৎসা সেবা পায় সেজন্য 41টা স্বাস্থ্যকেন্দ্র আমি করব। এটা আমি আমার পরিকল্পনা। আস্তে আস্তে আমি সেটাকে এগিয়ে নেব। জলবদ্ধতার ব্যাপারে জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন কর্তৃপক্ষকে আপনার ৬,০০০ কোটি টাকার প্রকল্প দিয়েছে, অনুদান দিয়েছে। সে প্রকল্পের কাজ আজকে চলছে। সে প্রকল্পের কাজ শেষ হলে অনেকাংশে জলবদ্ধতা মুক্ত হবে, কিন্তু পরিপূর্ণভাবে চট্টগ্রাম জলবদ্ধতা মুক্ত করতে হলে আরো অনেক কাজ রয়ে গিয়েছে। নতুন খাল খননের যে পরিকল্পনা রয়েছে, সে খালগুলো, সেই নতুন খাল খনন করতে হবে। পুরানো খাল ভরা রয়ে গেছে, অনেকে সেই খাল দখল করে নিয়েছে, এটাকে উদ্ধার করতে হবে এবং নালা নর্দমা পরিষ্কার করে পানি নিষ্কাশনে সুবন্দোবস্ত করতে হবে। জলবদ্ধতা থেকে চট্টগ্রামবাসী, আমি নিজেও তো জলবদ্ধতার শিকার। আমার এলাকায় মানুষ, আমি বাকুলিয়ার মানুষ, চাঁদগাঁওর মানুষ, ষোলশহর মহড়ার মানুষ, চকবাজারের মানুষ, ঘরের মানুষ, একটু পানি, একটু বৃষ্টি হলে এখানে মানুষ জলবদ্ধতার শিকার হয়ে চেষ্টা করবো 5 বছরের মধ্যে জলবদ্ধতার সমস্যাটাকে যতটুকু সম্ভব নিরসন করা। আছে যানজটের সমস্যা, আমাদেরকে বৈজ্ঞানিক যানজট নিয়ন্ত্রণের জন্য পরিকল্পনা করা হয়েছে। তাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এখানে চট্টগ্রাম, আমি যেটা উপলব্ধি করছি সেটা হচ্ছে আমাদের মধ্যে সমন্বয়ের অভাব আছে। সেই সমন্বয়ের অভাবটা হলো, হয়তো সিটি কর্পোরেশন রাস্তা করেছে, এত সুন্দর পিচঢালা রাস্তা করেছে, কার্পেটিং করেছে, মানুষ খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে, গাড়ি ঘোড়া চলছে, কিন্তু 2 মাস পরে 3 মাস পরে দেখা গেল সেখানে আবার কেটে ফেলা হচ্ছে, ইটি কাটছে, কুয়াশা কাটছে, বিভিন্ন সংস্থা কেটে দিচ্ছে। এটা হচ্ছে সমন্বয়ের অভাব। কেন সরকারি টাকা অপচয় হবে? আমার কথা হলো, আমরা সমন্বিতভাবে সব কর্তৃপক্ষকে এক করে সেখানে সমন্বয় করে আমরা পরিকল্পিতভাবে যদি উন্নয়নের জন্য রাস্তা কাটতে হবে, সব কাজ করতে হবে, কিন্তু জনদুর্ভোগ যাতে না হয়, মানুষ যাতে বারবার কষ্ট না হয়, অর্থের যাতে অপচয় না হয়, সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। আর আমি আরেকটা মনে করি, হয়তো এই সমন্বয়ের জন্য অনেক সময় দেখেছি, আমি উপলব্ধি করেছি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র অনেক সময় বিভিন্ন সংস্থার যারা আছে তাদেরকে আহ্বান জানায়, কিন্তু তারা সেইভাবে অনেকে সাড়া দেয় না, অথবা সাড়া দিলেও সেখানে একজন প্রতিনিধি সেখানে পাঠায়। এটাতে কিন্তু অনেক সময় ফাঁক থেকে যায়। আমি একটা জিনিস চিন্তা করব এবং চেষ্টা করব, আমি উচ্চতন কর্তৃপক্ষের সাথে আলাপ করব, যাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সুন্দরভাবে পরিকল্পিতভাবে নান্দনিকভাবে সাজানো যায়। জনদুর্ভোগ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে, সিটি এলাকার মানুষকে আমরা রেহাই দিতে পারি, যাতে সমন্বয় করা তো দরকারই আছে। এই সমন্বয় সবাই প্রত্যেককে বাধ্যতামূলকভাবে উপযুক্ত কর্তৃপক্ষকে উপস্থিত থাকতে হবে, তাহলে সেটার জন্য জবাবদিহি থাকতে হবে। এই জবাবদিহিতা নাই বলেই আজকে এই সমন্বয়ের অভাবটা হচ্ছে বলেই আমরা আজকে জনগণ আমাদের উপর অনেক বিরক্ত। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। ছবি নিয়ে শুরুতেই কোনটা দিয়ে শুরু করবেন? আসলে ভালো পরিবেশ বর্তমানে কাজটা, যেমন এখানে আপনারা নিজেরাই তো বললেন এই মশার সমস্যা, পরিবেশের সমস্যা, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটা নিয়ে প্রথমে আমি কাজ করব। তারপর আছে রাস্তাঘাটের সমস্যা, কারণ মানুষ একটু স্বচ্ছন্দে চলাফেরা করবে, এই দুটোর উপর আমি খুব বেশি জোর দেবো। সমস্যা তো আরো আছে,
আস্তে আস্তে সেগুলো 100 দিন তো আর এত বেশি দিন না, যদি বলে এতগুলো করব, হ্যাঁ আমি অতটুকু কল্পনাতে আমি বিশ্বাস করি না, হ্যাঁ আবেগে বিশ্বাস আমি করি। বাস্তবসম্মত যতটুকু সম্ভব এটা আমি করব 100 দিনের মধ্যে। সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, শহরটাকে সুন্দর পরিচ্ছন্ন করা যায় এবং এই মশা এটা থেকে যাতে নগরবাসী কিছুটা পরিত্রাণ লাভ করা যায়। আরেকটা হচ্ছে এই রাস্তাঘাটের যে সমস্ত রাস্তাঘাটের অবস্থা খুব কাহিল, সেখানে 100 দিনের মধ্যে সব রাস্তা তো একদম পরিপূর্ণভাবে তৈরি করা যাবে না, কিন্তু আমি চলমান মানুষ। রেজাল ভাই একটি কোশ্চেন, সেটি হচ্ছে রেজাল ভাই আপনি 3 লাখ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন, মূল টনিকটা কি ছিল আসলে? আসলে শুনেন, আমি যেটা আগেও আপনারা আমাকে অনেক প্রশ্ন করেছেন নির্বাচনের চলাকালীন আপনাদেরকে আমি বলেছি আমি দীর্ঘদিন আছি কিন্তু আন্দোলন তার থেকে বেশি আন্দোলন সংগ্রাম জড়িত আমি আঞ্চলিক সমস্যা সমস্যা নিয়ে আন্দোলন করেছি। সে সরিতার আমলে আমি বিদ্যুতের জন্য আন্দোলন করেছি, আন্দোলন করেছি, পানির জন্য ওয়াসার পানির জন্য আন্দোলন করেছি, জলবদ্ধতার জন্য এই চট্টগ্রামে প্রথম নাগরিক পরিষদ গঠন করেছে 1981 সালে এবং চাকদাখাল খনন সংগ্রাম কমিটি করেছে আমি এটা চেয়ারম্যান ছিলাম এবং আরো 2-4 জন ছিল আমাদের সাথে, আমারও আমার ব্যবসায়ী যেটাও এই যে দীর্ঘদিন আন্দোলন করেছে, মানুষের একটা আস্থা অর্জন করতে পেরেছে। বিশেষ করে এই মানুষ যখন করোনার সূচনা লক্ষ্য অসহায় মানবতা খুব বিপর্যস্ত হয়ে পড়ছে, আমি কিন্তু জীবনের ভয় করি। আমি আমাকে অনেক কথা বলেছি, অনেক মিডিয়া বলেছে রেজাউল সাহেব ঘরে বসে আছে, অথচ আমাকে কিন্তু অপবাদ দিয়েছে। আমি একটা জিনিস আপনাদের কাছে পরিষ্কারভাবে বলতে চাই, আমি চিরজীবন কিন্তু 1 বছর রাজনীতি করছি, হ্যাঁ আমি কিন্তু প্রচার যেটা কাজ করি অন্তরের সাথে আমি আপনার উপকার করবো, আপনিই জানেন এটাই আমার প্রতিষ্ঠা এবং আপনাকে উপকার করতে কিন্তু 2-4 জন পাশের লোক যদি জেনে ফেলে চান, আমি এটাকে ধুল পিটাতে চাই না। আমি একটা জিনিস করলাম, এটাকে ধুল পিটালাম, সে বিশ্বাস মানুষ। আমি এই করোনাকালীন সময় এমন কোনো বস্তু নাই, এমন কোনো এলাকা নেই যেখানে আমি সব কিছু এইখানে মানুষের একটা আস্থা উন্নয়ন। মানুষ মনে করেছে এই ব্যক্তি সবাই তো ঘরে বসে আছে, জীবনের ঝুঁকি নিয়ে আমাদের খেতে ঘরে করে ওষুধ আমি ওষুধ প্যাকেট করে অক্সিজেন দিয়েছি। হয়তো এই অসহায় মানুষগুলো মনে করেছে আমাদের বিপদের দিনে এই লোকটা আমাদের কাছে এসে আমাদের অন্তরপক্ষে শান্তি দিয়েছে, আমাদের অন্তরপক্ষে সাহস দিয়েছে, আমাদের কিছু সাহিত্য দিয়েছে, সামর্থ্য। আমি বলছি না যে আমি এত বিরাট একটা সাহিত্য কিন্তু আমি দিয়েছি তাদেরকে যতটুকু পেরেছি, 1 মুঠো চাউল দিয়েছি, 1 মুঠো চাউল দিয়েছি। আমি মনে করি এটা আমার যত সামর্থ্য। রেজাল ভাই আপনি তো 5 বছরের জন্য নির্বাচিত হলেন এবং 5 বছর চট্টগ্রাম নগরীর নগর পিতা। আপনি এই সিটিটাকে, নানা সমস্যা আছে, এই সিটিটাকে কোন জায়গায় নিয়ে যেতে চান এই 5 বছরে? এই 5 বছরে ইনশাল্লাহ জনগণ আমাকে ভোট দিয়েছে, আস্থা রেখে যে প্রশ্ন করেছে, হ্যাঁ সেই আস্থা জনগণ আমাকে দিয়েছে। আমার ভোট দেওয়ার সময় আমি নিজে অবহিত হয়ে গিয়েছি, উপর থেকে বিলিপুর থেকে মহিলারা পর্যন্ত আমার মিছিল দিয়েছে এবং গলিতে এসে দাঁড়িয়ে দিয়েছে, আমাকে ফুল ছিনে দিয়েছে। আমি অভিভূত হয়ে গিয়েছি, মানুষ আমাকে পছন্দ করে ভালোবাসে। আমি এটাই প্রমাণ পেলাম আমাদের কাজের স্বীকৃতি, মানুষের কাছে গেলে মানুষ স্বাভাবিক করে। তাই আমি একটা কথা বলতে চাই, মানুষ আমাকে ভালোবেসে, মানুষ আমাকে মর্যাদা দিয়েছে, আমাকে সম্মান দিয়েছে, মানুষ আমার থেকে কিছু আশা করে বলেই তারা ভোট দিয়েছে। আমিও কথা দিতে পারি চট্টগ্রামবাসীকে, আমি আমার সামর্থ্য অনুযায়ী, আমার চেষ্টা স্বার্থ অনুযায়ী আমি সর্বচেষ্টা করব। এই চট্টগ্রাম ইতিহাস আছে, এই চট্টগ্রাম ঐতিহ্য আছে, এই চট্টগ্রামে এই সুন্দর শহর পৃথিবীতে আমি অনেক জায়গায় গিয়েছি,
খুব কম দেখেছি। আপনারা দেখেন এ কর্ণফুলী বয়ে গিয়েছে বঙ্গোপসাগর, আছে সমুদ্র সৈকত, আছে ছোট বড় পাহাড় পর্বত, সবুজ বন বনানী, আছে বিভিন্ন সম্প্রদায়ের তীর্থ স্থান এই চট্টগ্রামে আছে, ঐতিহাসিক স্থান সমূহ, আপনার বিপ্লবের স্মৃতিকেদার এই চট্টগ্রাম। তাই এই চট্টগ্রামকে আমি সাধা যেমন আজকে কথা যখন বলেছেন আমার একটা কথা মনে পড়ে গেছে, সেটা হচ্ছে আমি মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযুদ্ধ করি, কোনো লোক আলোচনার ভিত্তি হবে। আজকে আমরা কি চট্টগ্রামের ঐতিহ্য নিয়ে সবাই গর্ববোধ করি, কিন্তু চট্টগ্রামের ঐতিহ্যটিকে আমরা রক্ষা করতে পারছি? আমরা সব ভুলে যাচ্ছি। আমাদের যে পূর্বপুরুষরা আমাদের যে ত্যাগ স্বীকার করেছে তাদের কোনো স্মৃতিচিহ্ন আমরা চট্টগ্রামে দেখেছি। যেমন মুক্তিযুদ্ধের সময় অনেক স্মৃতিচিহ্ন আছে আমরা সংরক্ষণ করি। অনেক নেতা এই মুক্তিযুদ্ধকে এগিয়ে সংগঠন ছিল, তাদেরকে ভবিষ্যৎ প্রজন্ম চিহ্ন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই চট্টগ্রামের সন্তানেরাই তো সমগ্র ভারতকে কাঁপিয়েছে। তাদের জন্য আমরা কি করেছি? তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য কিছুই করি না। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমাদের চট্টগ্রামে সেই ইতিহাসকে তুলে ধরার জন্য, পরবর্তী প্রজন্মকে জানান দেওয়ার জন্য। এরাই ছিল আমাদের বীর পুরুষ, এদের অবদানে আজকে চট্টগ্রাম সমৃদ্ধ, চট্টগ্রাম বাসী আজকে গৌরব অনুভব করছে। বিপ্লবী চট্টগ্রাম বলে, বিপ্লবের তীর্থভূমি চট্টগ্রাম বলে সব কিছু। যেমন সহজবা দিয়েছে বঙ্গবন্ধু এখান থেকে, যেমন স্বাধীনতার ঘোষণা হচ্ছে এখান থেকে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। যেমন আজকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বললে কেউ চিনে না, কিন্তু আমরা এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আপনার এই স্বাধীনতার মানে প্রচারিত হয়েছে। এবং এক কথায় আমি এই চট্টগ্রাম সকলের সাথে সমন্বিত প্রয়াসে চট্টগ্রামকে সাজাতে চাই। সকলের পরিবেশ বান্ধব। আপনার কাছে চ্যালেঞ্জ কি মনে হচ্ছে এই মুহূর্তে লম্বা সময় এই নগরে চ্যালেঞ্জ? শুনেন, আমি প্রত্যেক কিছুকে চ্যালেঞ্জ করি, আমি প্রত্যেকটা কাজকেই চ্যালেঞ্জ করি। তাই আমি প্রত্যেকটা কাজকেই চ্যালেঞ্জ নিয়ে কোনো কাজকে আমি হালকা করে এতটুকু বলতে পারি যে চট্টগ্রামকে একটি পরিবেশ বান্ধব, নিরাপদ, সন্ত্রাস, মাদক, যানজট এবং পরিষ্কার পরিচ্ছন্ন, নান্দনিক, আধুনিক, বিশ্বমানের একটি পর্যটন নগরী হিসেবে আমাদের সমগ্র চট্টগ্রাম একটি পর্যটন। এই চট্টগ্রামকে যদি আমরা সাজাতে পারি, এই চট্টগ্রামকে যদি আমরা সাজাতে পারি, এই চট্টগ্রামের পর্যটন দিয়েও আমরা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করতে পারি। আপনি দেখেন চট্টগ্রামকে এমন সুন্দর সব কোথায় আছে বলে, কিন্তু আমরা সবাই নিয়ে চট্টগ্রাম সাজাতে পারি। চট্টগ্রাম সমগ্র বাংলাদেশে একটি মডেল হিসেবে। আমিও জানি না, আপনি তো ক্লিক করলে ছবি হয়ে যায়। দেখা যাচ্ছে তাহলে 80 ভাগেই ভোট আপনি 80 নিবে, 22 ভাগের ভোট দিয়ে কি আপনি সন্তুষ্ট? বেশিরভাগই ভাই এটার সাথে আপনি কালকে ভোটটা কেমন দেখেছেন? আপনার চিন্তায় নির্বাচন কেমন হয়েছে কালকে? আপনারা যে কালকে ভোটের প্রশ্ন বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, হ্যাঁ কালকে ভোটে সুন্দর পরিবেশ। আর আপনি যে প্রশ্নটা করেছেন, কালকে বন্ধ ছিল, প্রত্যেকে কর্মজীবী মানুষ, প্রথম তার কর্মকে প্রাধান্য দিয়ে ওরা কাজে চলে গিয়েছে। স্বাভাবিকভাবে ভোটের আগে ওদের কাজটাই বেশি। সকাল 8টায় ভোট না দিয়ে ভোট সকাল 7টায় দৌড়তে হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে জনগণ। এ পর্যন্ত আপনি পৃথিবীর একটা দেশ দেখিয়েছেন 100%-এ 90% ভোট পড়েছে, 100% ভোট পড়েছে। গণতন্ত্রে কি বলে? ডেমোক্রেসি হচ্ছে আপনি ভোটে অংশগ্রহণ করে আপনার নৈতিক দায়িত্ব। আর
যারাই অংশগ্রহণ করেছি তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ যে যার পক্ষে যাবে সেই বিজয়ী। এইটা আপনারা এখানে আছে, আপনারা সাংবাদিকরা আছে, আপনারা একজন আপনারা সমস্ত একা হয়তো গুরুচি এসছেন অথবা প্রতিনিধি পাঠাইনি, সব কর্মকর্তা কর্মচারীরা এখানে আসেন না, আপনাদের প্রতিনিধি তো আপনাদের রিপ্রেজেন্ট করছে। আর্থিক সংকট শুনে কত জননেত্রী শেখ হাসিনা, আমি শেখ হাসিনা যখন 2009 সালে ক্ষমতায় তখন দেশের অবস্থা কি ছিল? এটা একটা আশপাশ থেকে বেশ সামনে যায় চলে এসে আপনারা তাই বলেছেন দেশ এই অবস্থা নিয়ে দেশ কিভাবে এগিয়ে যেতে পারে। যখন উনি পরিকল্পনা ঘোষণা করেছিলেন পদ্মা সেতু, তখন অনেকে একটা পদ্মা সেতুর পিলার ডিজিটাল বাংলাদেশ বলেছিল কিসের ডিজিটাল বাংলাদেশ। আজকে আমি বললাম আজকে বলেন সেদিন বিশ্বব্যাংক পর্যন্ত আমাদের জননেত্রী শেখ হাসিনা সব সাহস ছিল, সততা ছিল, উদ্বেগ ছিল, সাহস ছিল বলেই উনি এটা করতে পেরেছেন। আমিও সেই নেতৃত্ব, আমিও আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আর্থিক সংকট এটা তো থাকবে বিভিন্ন সময়, এইটাতে আমি ভিতর আমার সব সাহস আছে, আমার সততা আছে, আমার উদ্বেগ আছে, আমার সাহস আছে, আমার নেত্রী আছে, নেত্রী আমাকে আস্থা রেখে বিশ্বাস রেখে এখানে ভোটে পাঠিয়েছে। হ্যাঁ, জনগণ ইনশাআল্লাহ সব কিছু সমাধান হয়ে যাবে। ধন্যবাদ রেজাউল ভাই। একটা বিষয় রেজাউল ভাই আমি শেষ করি, সবার আগে আমাদের বসা থেকে শহরে এই বসা আমার জীবনে দেখি এটাই